হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? মিস্টার রনিকে বলো সিআইডি অফিসাররা দেখা করতে চায়। ঠিক আছে। সোমবার রাতে বিবেক খুন হয় আর আমরা সন্দেহ তোমাকে করছি। কি বাজে কথা বলছেন আপনি? আমি বিবেককে কেন খুন করতে যাব? এখন এই কেনর উত্তর তো আপনাকেই দিতে হবে। আমি বিবেকের খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। এক্ষুনি তো আপনারা বললেন তাই জানতে পারলাম। দেখুন, বোকা সাজার অভিনয় একদম করবেন না। পরিষ্কার করে বলুন বিবেককে কেন মারলেন আপনি? স্যার, আমি বিবেককে খুন করিনি। আর এমনি ওর বাড়ির বাইরে সিকিউরিটি গার্ড রয়েছে, তাহলে ওর বাড়ির ভেতরে ঢুকে ওকে খুন করবে কি করে? সিকিউরিটি গার্ড কিচ্ছু করতে পারেনি, কারণ ওরা কাউকে দেখতেই পায়নি। তার মানে একজন অদৃশ্য মানুষ বিবেকের বাড়িতে গিয়েছিল আর সে জাংশন বক্সটাকে নষ্ট করে দেয় যাতে লাইট চলে যায়। স্যার, লাইট অফ হয়ে গেল। আমি 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 খোঁজ নিচ্ছি কি না হয়েছে। মিস্টার রনি, আপনি এখানেই দাঁড়ান। আপনার কোনো ক্ষতি হতে পারে, এটা সেই খুনি হতে পারে। সিকিউরিটি! রনি, আপনি নড়বেন না। স্যার, সিকিউরিটি! সিকিউরিটি! কে ওখানে? স্যার, এই স্যার, হ্যাঁ, এখানে? এই কে এখানে? কেউ ছিল এখানে? কে এখানে? কাউকে দেখতে পেলে? রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি, লাইট অন করো। স্যার, আমি বাইরে দেখছি। ও নো, পঙ্কজ! শোনো না, আজকে সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। ভালোই লাগছে না, সারা শরীর যেন ব্যথা করছে। বিবেক, 24 ঘন্টা যদি ভাবো তাহলে লোড তো পড়বেই। যখন এত বড় বিজনেস করছি তাহলে তো ভাবতেই হবে, তাই না? একটু ভেবেচিন্তে কাজ করলে মাথায় একটু চাপটা তো কম পড়বে। আরে এটা কোনো বাচ্চাদের খেলা নয় যে হাতে তুড়ি দিলেই কাজ হয়ে যাবে আর তুড়ি দিলেই কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, একটা কাজ করি, আমি লোকেশকে ডেকে দিই, ও তোমাকে ভালো করে মালিশ করে দেবে। হ্যাঁ, মালিশ নয়, আমার জন্য শুধু 1 গ্লাস গরম গরম দুধ নিয়ে আসো, যাতে সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা, তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। বলুন বিবেক স্যার। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, একদম ট্র্যাকে আছে। কাজ হয়ে যাবে তো? আপনাকে কথা দিয়েছি স্যার, কাজ হয়ে যাবে। যেটা তোমার ঠিক মনে হয় সেটাই তুমি করো, তোমার পুরো স্বাধীনতা আছে, কিন্তু কাজটা ঠিক করে করবে। আপনি চিন্তা করবেন না স্যার, ও তৈরি হয়ে যাবে। ওকে তৈরি করা তো আমার বাঁ হাতের কাজ। গুড। এই লাইটের আবার কি হলো? কি গো, কোথায় গেলে তুমি? কি হলো, কথা বলছো না কেন? হঠাৎ করে লোডশেডিং কেন হলো? লোকেশ, বিনা, কে কে এখানে? বিনা, মজা করো না কিন্তু। দেখো, আমি কিন্তু অন্ধকার ভয় পাই না। বিবেক স্যার, বিবেক স্যার, স্যার কোথায় আপনি? লোকেশ, বিনা, লোকেশ তাড়াতাড়ি আসো, রুমের মধ্যে কেউ আছে। বিবেক স্যার, দরজাটা খুলুন স্যার। বিবেক স্যার, বিবেক স্যার, বিবেক স্যার, মালকিন, বিবেক স্যার, স্যার, স্যার উঠুন। এ কি হলো স্যার আপনার? বিবেক স্যার, স্যার, মনে হচ্ছে বেশ কয়েকবার ছুরি চালানো হয়েছে। এই দেখুন, কেটে যাওয়ার আর ছুরি গেঁথে যাওয়ার চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন দেখে তো মনে হচ্ছে এটা ছুরির আঘাত নয়, অন্য কিছু দিয়ে খুন করা হয়েছে। এমন কেন মনে হচ্ছে স্যার আপনার?
এই দেখো, এই যে আঘাতের যে চিহ্ন দেখতে পাচ্ছ, একদম সমান সমান, একই সাইজের। আর এটা খুব বেশি গভীরও নয়। যদি ছুরি দিয়ে আঘাত করতো তাহলে বড় হতো, গভীর হতো, আর প্যাটার্নটাও এরকম হতোই না। মানে স্যার, ছুরির মতোই এটা একটা ছোট অস্ত্র, আর ওকে বারবার মেরে খুন করেছে। তাই তো মনে হচ্ছে ভাই। আপনি কোথায় ছিলেন যখন এই খুনটা হয়েছিল? স্যার, আমি নিজের ঘরে ছিলাম। যখন স্যারের গলার আওয়াজ পেলাম তখন ছুটে ওপরে এলাম। অনেকবার দরজা ভাঙার চেষ্টা করলাম কিন্তু পারলাম না স্যার। আর ভিতর থেকে স্যার বারবার চেঁচাচ্ছিল খুব জোরে। তারপরে দরজা ভেঙে যখন ভেতরে গেলাম আর আমি দেখলাম যে যখন দৌড়ে ভেতরে এসেছিলেন তখন আপনি খুনিকে দেখেননি? এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার, কাউকে দেখতেই পেলাম না। ভিতর থেকে দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। তুমি যখন ভিতরে এলে তখন এখানে লাইট ছিল? স্যার, ওই সময় কারেন্ট ছিল না। তারপরে আমি দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম কারেন্ট এসে গেছে। অদ্ভুত ব্যাপার স্যার, এ আবার কেমন খুনি যাকে লাইটেও দেখা যায় না? এ আবার আত্মা। এটাও তো হতে পারে যে যখন ঘরের মধ্যে অন্ধকার ছিল সেই সুযোগে খুনি পালিয়ে গেছে। স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। স্যার, যদি খুনি অন্ধকারের মধ্যে দরজার বাইরে যেত তাহলে আমি দেখতে পেতাম। কাউকে দেখতে পাইনি স্যার। এখান থেকে বাইরে যাওয়ার তো আর কোনো রাস্তা দেখতেও পাচ্ছি না। সেটাই তো, রুম থেকে বাইরে বেরোনোর একটাই রাস্তা, সেটা হলো এই দরজাটা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর লোকে সেই দরজাটাকে খুলেছে। আর ও তো এসে খুনিকে দেখেনি। অদ্ভুত ব্যাপার। এটাও তো ভিতর থেকে বন্ধ, এখান থেকে তো খুনি আসেনি। তাহলে খুনি এলো কোথা থেকে? আর বাইরে যাওয়ার সময় কেউ দেখেও নি। স্যার, আমার ঠাকুমা একটা ভূতের গল্প শোনাতেন। পঙ্কজ, এক তো এটা কোনো গল্প নয়, সত্যি। আর এটা ভূতের নয়। স্যার, এটা বাস্তব, কিন্তু ভুতুরেই তো। কেউ এখানে আসে আর অস্ত্র ছাড়াই খুন করে আর চলে যায়। কোথা থেকে? যাওয়ার তো শুধু ওই একটাই রাস্তা রয়েছে, এই দরজা দিয়ে। কিন্তু স্যার, বিনা তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছিল। আর খুনি যদি এখান থেকে যেত ও তো দেখতে পেত। অদ্ভুত ব্যাপার তো। এই লাইটের যাওয়ার আসা, এই কেসের সঙ্গে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। লাইটের জাংশন বক্স কোথায়? স্যার, এটাই সেই বক্সটা। এদিকে শোনো একটু। কালকে তুমি ডিউটিতে ছিলে? আমি তো গেটে ছিলাম স্যার। তুমি গেটে থাকতেও কেউ বাড়িতে ঢুকে খুন করে চলে গেল, তুমি বুঝতেও পারলে না? দেখুন স্যার, আমি ডিউটিতে অ্যালার্ট থাকি। কেউ ভেতরেও আসেনি, কেউ বাইরেও যায়নি। অ্যালার্ট? তাহলে খুনি হাওয়াতে ভেসে এলো আর হাওয়াতেই উড়ে গেল? হ্যাঁ, এই লাইট সুইচ অফ করেছিল কে এখান থেকে? জানি না স্যার, হঠাৎই অফ হয়ে গেল। আমি ভেবেছিলাম ফিউজ উড়ে গেছে। আচ্ছা, কোনো স্পার্ক ফাক হয়েছিল এই জাংশন বক্সে? না স্যার, কোনো স্পার্ক হয়নি। কারেন্ট চলে গেল, আর যখন এই লাইট চলে গেল আমি জাংশন বক্সে এলাম, দেখলাম বাকি সব ঘরে লাইট রয়েছে, আমাদের ঘরেই নেই। দেখলাম জাংশন বক্স খোলা, এখানকার সুইচ অফ হয়েছিল। আমি অন করলাম স্যার, আর যখনই অন করলাম লাইট চলে এলো। কেউ তো এসেছিল এখানে, যেই বক্সের তারগুলোকে কেটে দিয়েছে। বিবেকের বউ বিনা, ওর কাছেও জিজ্ঞাসা করে নি। দেখুন, আমরা জানি যে এই সময়ে আমরা আপনাকে প্রশ্ন করছি। আসলে আমরাও একটু অবাক, যেখানে সবাই থাকতে বিবেকের খুন হয় আর কেউই খুনিকে দেখলেও না। স্যার, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি নিজেই অবাক যে খুনি কিভাবে এলো আর কিভাবে গেল, আমি কিছুই দেখতে পেলাম না। আমি আমার বাচ্চাদের কি উত্তর দেব স্যার? ওদের ওপর দিয়ে কি বইবে? ভেঙে পড়ো না, সময়ের সাথে সাথে বাচ্চারাও বুঝতে পারবে। আপনি কে? স্যার, আমি বিবেকের বিজনেস পার্টনার। আমার নাম রাকেশ, আর আমি সবে জাপান থেকে ফিরেছি। কিসের জন্য জাপানে গিয়েছিলেন? স্যার, একটা বিজনেসের ব্যাপারে গেছিলাম। কি কি বিজনেস করেন আপনি? স্যার, বিবেক আর রাকেশ একটা জাপানে তৈলজাত পদার্থের ব্যবসা শুরু করেছিল। জাপানের সিতে জয়েন্ট ভেঞ্চার ছিল ইন্ডিয়া জাপানের। বন্ধু তো গেলই, জানি না এবার
কোম্পানিটার কি হবে? আচ্ছা, কারোর সঙ্গে বিবেকের কি কোনো শত্রুতা ছিল, বা গত কয়েকদিনের মধ্যে ও কি কোনো স্ট্রেসে ছিল, কোনো হুমকি দেওয়া ফোন বা ওরকম কিছু? না স্যার, কখনো এইরকম এই হুমকি বা এমন কিছু ও বলেনি, কিন্তু স্যার জাপানের ডিলটা নিয়ে ও খুব টেনশনে ছিল। কি ধরনের টেনশন? ডিলটা হবে না হবে না। কিন্তু স্যার আরো একটা ব্যাপার, কি? স্যার কিছুদিন আগে বিবেক একজন খুব অদ্ভুত মানুষের সাথে দেখা করছিল। আরে আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ভরসা করেছেন, আপনার কথা রেখেছেন, আমিও আপনার কথা পুরোপুরি রাখবো। পুলিশ যেন কোনোভাবে ধরতে না পারে। স্যার, আমার নাম পাপ্পান, আমাকে ভরসা করতে পারেন। বিশ্বাস আছে বলেই তোমাকে কাজটা দেওয়া হয়েছে। ব্যাস, এবার পাপ্পানের খেলা দেখুন। পাপ্পান, দেখুন, আপনি যা বলছেন তাতে আমাদের মনে হচ্ছে যে এই পাপ্পান কোনো আসামি ছিল, আর প্রত্যেক আসামিরই রেকর্ড আছে আমাদের কাছে। আপনি ওর ছবি দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি এই পাপ্পানের বিষয়ে আমরা জানতে পেরে যাব, আর ও কি করেছিল সেটাও। তোমাদের সন্দেহ একদম ঠিক বস, এই খুনটা ছুরির দ্বারা হয়নি। তাহলে কোন অস্ত্র দিয়ে হয়েছে যেটা কেউ দেখতে পায়নি? এমনকি লোকেশ নিজেও সেই অস্ত্র দেখতে পায়নি। হ্যাঁ বস, অস্ত্র চোখে পড়েনি, আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে খুনিকেও কেউ দেখেনি। এটাই তো রহস্য স্যার, খুন হয়েছে, খুনিকে দেখাই যায়নি। আঘাত ছুরি দিয়ে করার মতো, কিন্তু ছুরি দিয়ে খুন হয়নি। ধাঁধা তো অবশ্যই অভিজিৎ, আর এই ধাঁধাকে সলভ করার জন্য তোমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। দেখো বস, আমরা তো আত্মায় বিশ্বাস করি না, কিন্তু সায়েন্সের দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমার মনে হচ্ছে কোনো মডার্ন সায়েন্সের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এই খুনে। হাইটেক খুনি। হাইটেকই হবে, না হলে না দেখতে পাওয়া খুনি লাইটস অফ করার কি দরকার? মানছি খুনি হাইটেক, কিন্তু কোথাও না কোথাও আঙুলের ছাপ তো রেখে গেছে ও। নিশ্চয়ই আছে। তার মানে স্যার, আমরা ক্রাইম সিন থেকে যে আঙুলের ছাপগুলো এনেছিলাম তার মধ্যে একটা ছাপ নিশ্চয়ই খুনির হবে। হওয়া উচিত ছিল দয়া, কিন্তু আফসোসের কথা হচ্ছে হয়নি। তোমরা যতগুলো ফিঙ্গারপ্রিন্টস নিয়ে এসেছো সেখানে শুধু একটাই ওর স্ত্রীর ফিঙ্গারপ্রিন্টস আছে, যেটা একদম ক্লিয়ার। আর অন্য ধরনের ফিঙ্গারপ্রিন্টস গুলো সব স্ম্যাশড, একদম নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ গ্লাভস পরে দরজাটা খুলেছে আর বন্ধ করেছে। পুরো প্ল্যানিং করে খুন করা হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। একটা কাজ করি আমরা, ওই বিবেকের বাড়িতে যে কয়জন লোক আছে ওদের প্রত্যেকের আলাদা আলাদা স্টেটমেন্ট নিতে হবে। সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে সেই রাতে এক্সাক্ট কি হয়েছিল। খুনি অন্ধকারের সুযোগ নিয়েছে, আর আমরাও অন্ধকারে লক্ষ্যভেদ করব। স্যার, যখন খুন হচ্ছিল তখন ওই খুনি ভেতরেই ছিল স্যার। যেই বিনা বাইরে গেছিল ওকে খুন করে দেয়। এই থিওরি হতে পারে পঙ্কজ, যদি লাইট না অফ হতো তো। তাহলে স্যার দুজন খুনি আছে, একজন লাইট অপারেট করে আর একজন খুন করে। হ্যাঁ, কিন্তু যে লাইট অফ করলো সে কোথায় ছিল? ওখানে তো গার্ড দাঁড়িয়ে ছিল। ও বলল যে না কাউকে ভিতরে আসতে দেখেছে আর না কাউকে বাইরে যেতে দেখেছে। কিন্তু যখন বিনা বাইরে গেছিল তখনও দরজা খোলা দেখতে পায় স্যার। দরজার উপরে ওর আঙুলের ছাপ পাওয়া যেতে পারে স্যার। খুনি খুবই চালাক। ডক্টর সালুকে বললেন না, এই রুমের মধ্যে আমরা একটাও ফিঙ্গারপ্রিন্ট পাইনি, একটাও। ও হ্যান্ড গ্লাভস পরেছিল স্যার, সেই জন্য হয়তো পাওয়া যায়নি। হ্যান্ড গ্লাভস তো পরেই ছিল। বিবেকের বডি এখানে পড়েছিল, মানে ও এখানেই দাঁড়িয়েছিল। এক মিনিট, তুমি এখানে দাঁড়াও তো। খুনি যখন ভিতরে ঢুকেছিল তখন দরজা খোলা ছিল। যখনই লাইট অফ হয় খুনি ভিতরে আসে, সে দরজা বন্ধ করে, অন্ধকারের মধ্যে সে বিবেককে খুন করে দেয়। কারণ যখন লোকেশ বাইরে আসে তখন এই দরজা ভিতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ স্যার, খুনি ভেতরেই ছিল স্যার। কারেক্ট। আর যখনই লোকেশ দরজা খুলে ভিতরে ঢোকে খুনি চুপ করে এখান থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু যদি খুনি এখান থেকে গিয়ে থাকে তাহলে লোকেশ তো এখানেই দাঁড়িয়ে ছিল, ওর তো দেখা উচিত ছিল খুনিকে। লোকেশ তো বললো যে শুধু এখানে বিবেকের বডি পড়েছিল।
খুনিকে তো দেখতে পাইনি। স্যার এই লোকেশ না মিথ্যে কথা বলছে স্যার। আমার তো মনে হচ্ছে না। ইন্টারোগেশনের সময় বড় বড় মিথ্যেবাদীরা না কাঁপতে থাকে, ওদের জিভ জড়াতে থাকে। আমার তো মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। তাহলে কে সেই লোক? বিনা অনুভব করেছে, লোকেশ অনুভব করেছে কিন্তু দেখেনি। না, দেখিনি। না। স্যার, হ্যাঁ, খুন হওয়ার আগে বিবেক যেই নাম্বারে ফোন করেছিল সেই নাম্বার একদিন আগে চুরি হয়ে গেছিল, আর এখন সেটা আনঅ্যাভেলেবেল বলছে। আনঅ্যাভেলেবল? এটা নিশ্চয়ই পাপানের নাম্বার দয়া। এটা ওরই নাম্বার। কি জানতে পেরেছো ওর ব্যাপারে? স্যার পুরোবি ট্রেস করছে, ওর ক্রিমিনাল রেকর্ডও চেক করছে। খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এই যে এই সে? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, আমাদের রেকর্ডে তো অনেকই পাপ্পান আছে, কিন্তু ও যেরকম বলছে সেই অনুযায়ী এই একজনকেই পাওয়া গেছে। স্যার, এটা ওই লোকটাই যাকে আমি বিবেকের সাথে দেখেছিলাম। আমাদের রেকর্ডের হিসাবে তো এই অপরাধী খুব সাংঘাতিক স্যার, খুনিও। আর বিবেক যদি একে টাকা দিয়ে থাকে তো নিশ্চয়ই ও খুন করেছে। আর এখনো বেলে বাইরে আছে, আর পুলিশ স্টেশনে হাজিরা দিতে যায় রোজ। কোন পুলিশ স্টেশনে যায় এই হাজিরা দেওয়ার জন্য? স্যার এখান থেকে পাস হয়ে গেছে। সবজি নিয়ে যাবেন দাদা, সবজি নেবেন, সবজি। স্যার, পাপান এখান দিয়ে ক্রস করে গেল। না ভাই, নিজের ঠেলা সামলা। আর ওকে আটকে রাখ। ও কাঁদুক বা হাসুক তুই চিন্তা করিস না। যতক্ষণ ও আমাদের কাছে থাকবে খেলা আমাদের হাতে। আমার জন্য অপেক্ষা কর। যদি কোনো গোলমাল হয় না, তোদের কাউকে ছাড়বো না আমি। এই গোলাম কিন্তু তোমার দিকেই যাচ্ছে দয়া, খেয়াল রেখো ওকে। আমার ইনভিটেশনটা কেমন লাগলো ভরত স্যার? দেখুন, আপনারা যেই হন না কেন, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। ওকে ওকে ফাইন, একটা কাজ করুন, আমাকে আপনি এখানে রেখে দিন, কিন্তু কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার তোমাকেও দরকার নেই, তোমার ছেলেকেও নয়। আমি চাই শুধু বিবেক স্যারের বিল পাস করো। বিবেক স্যার খুশি তো আমিও খুশি। সেটা পসিবল নয়। আমি ইন্ডিয়ান মিনিস্ট্রির একটা এমপ্লয়ি, মানছি সমস্ত কন্ট্রাক্ট আমার হাতেই পাস হয়, কিন্তু এভাবে আমি কোনো কোম্পানির কন্ট্রাক্ট কি করে পাস করবো? হয় না। মিস্টার ভরত, তুমি কি ঘটনার গুরুত্বটা বুঝতে পারছো না? তোমার ছেলের সাথে কি ঘটতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। স্বপ্নে তুমিও ভাবতে পারবে না যে তোমার সঙ্গে এখন কি হবে। স্যার, আমি মিনিস্ট্রির তরফে কাজ করছিলাম। যতগুলো ডিল ইন্ডিয়ার তরফ থেকে হয় তার সমস্ত কটার ইনচার্জ আমিই স্যার। চীন এবং জাপানি কোম্পানিগুলোর কাছে নিজের দেশে নিলামের কার্যালয় ছিল স্যার, কিন্তু সমস্ত ভারতীয় দর ওদের কাছে স্যার। কোনো বিদেশি কোম্পানিও কি কন্ট্যাক্ট পেয়েছিল? না স্যার, এ ব্যাপারে সকলের সমান অধিকার আছে, কারণ ভারতীয়দের কাছে চিপ লেবার আর র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য অন্য বিদেশি কোম্পানিতে কন্ট্রাক্ট পাওয়া মুশকিল ছিল স্যার। স্যার এই নিলামের ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি। এই বিবেক নিলামটাকে নিজের ফেভারে করার জন্য ওর ছেলেকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু বিবেককে কে মেরেছে আর কেন? এই কাজটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান কোম্পানি করেছে, যে বিবেকের কম্পিটিটর ছিল। এই জন্যই হয়েছে এই সমস্ত কিছু। ওই লিস্টটা আপনি নিয়ে এসেছেন যেখানে বিবেক ছাড়া অন্য কারো নাম রয়েছে? স্যার, যেমন আপনি বলেছিলেন স্যার, তো প্রত্যেকের নাম এই লিস্টে আছে স্যার। থ্যাংক ইউ। কার্তিক, বিবেক, এই দুজন ছাড়া কার্তিক, রমেশ, শিবানী, রনি আর নবীন। আচ্ছা মিস্টার ভরত, এদের মধ্যে আপনার কাকে মনে হয় যে বিবেকের বিরুদ্ধে নিলাম ডাকত সব থেকে বেশি? স্যার,
মানে এরকম কোনো লোক যে বিবেক এই বিট জিতলে দুঃখ পাবে কিংবা ওর কোনো ক্ষতি হবে? স্যার এমন তো দুজন লোক হওয়া সম্ভব, রনি আর নবীন। রনি আর নবীন? তাহলে দেখা করো, এই রনি আর নবীনকে জিজ্ঞাসাবাদ করো। জানা তো যাবে এমন কে আছে যে সামনে না এসেও খুন করতে পারে। হ্যাঁ বলুন, কাকে দরকার? মিস্টার রনিকে বলো যে সিআইডি অফিসাররা এসেছেন। স্যার, লাইট বন্ধ হয়ে গেল। আমি 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 না, দেখছি কি মিস্টার কারণে রনি, হলো। আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই দাঁড়ান প্লিজ। আপনাকে কেউ মারতে চাইছে, মনে হচ্ছে সেই খুনি। সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার, এখানে কেউ আছে। কেউ আছে? স্যার, এখানে। কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার, আমি দেখছি। দেখো পঙ্কজ! ও নো, রনি! স্যার, স্যারের কি হলো? এক মিনিট, হি ইজ নো মোর। তুমি কি বাইরে কাউকে পালাতে দেখলে? না স্যার, স্যার আমি যখন জাংশনে গেলাম, গিয়ে লাইট অফ করতেই দেখলাম গেটের পাশে দ্বিতীয় সিকিউরিটি পড়ে রয়েছে। তারপর ভেতরে এলাম স্যার। হ্যালো স্যার। স্যার, আমরা রনিকে বাঁচাতে। এটা কিভাবে হতে পারে অভিজিৎ? খুন তোমার সামনে হয়েছে আর তুমি বলছো খুনিকে তুমি দেখতেই পাওনি? হ্যাঁ স্যার, শুনে তো আগে আমাদের বিশ্বাসই হয়নি স্যার, কিন্তু আমরা তো নিজের চোখে দেখলাম, কেউই ছিল না স্যার। তার মানে একদম বিবেকের খুনের মতন। হ্যাঁ স্যার। এটা কি ধরনের খুনি স্যার, যে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না? সেটাই তো। কিন্তু আমি শিওর যে ওখানে ছায়ার মতো কিছু দেখেছিলাম, একেবারে অদ্ভুত রকমের। আই মিন, এক্সপ্লেন করা খুবই মুশকিল, কিন্তু সালুকে ওই ফটো থেকে কিছু বের করতে পারলে? বস, চেষ্টা তো করছি, হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, এই খুনটাও সেইভাবে হয়েছে যেমনটা এর আগের বার হয়েছে। এই দেখো বস, এই দেখো এই ছবিটায় হালকা মতো আলোকিত জায়গাটায় কিছু অন্য কথা বলছে, ছায়ার মতো, বিনা আকারের। এটা কি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ডক্টর সালুকে, আমি তো আগে থেকেই বলছিলাম এটা নিশ্চয়ই কোনো আত্মা। স্যার, ও যেই ছিল আমি ওকে অনুভব করেছি স্যার। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারলাম না। দেখো ভাই, আত্মা টাত্মা কিচ্ছু নয়। বস, এটা কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সালুকে, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওই খুনিটা? এইটা বস, এইটা হচ্ছে অস্ত্র, এটাকে সুরিকান বলা হয়। শুরিকেন? স্যার, এই ধরনের অস্ত্র তো আমি মার্শাল আর্টের ফিল্মে দেখেছি। আরে এগুলো তো ওই নিনজারা ইউজ করে, ওই। নিনজা? স্যার, এটা জাপানিজ অস্ত্র। নিনজাস এই টাইপের অস্ত্র ব্যবহার করে। জাপান, নিনজা, আর এই অকশনটাও জাপানি হতে চলেছে স্যার। তাহলে এই সবকিছুর কানেকশন জাপানের সঙ্গে নেই তো? অবশ্যই আছে, জাপানের সঙ্গে কানেকশন আছে। ওই রাকেশের সঙ্গে কথা বলতে হবে। ওই তো গিয়েছিল জাপানে কোনো ডিলের ব্যাপারে কথা বলতে। রাকেশ, তুমি বিবেকের পার্টনার তাই তো? তাহলে তুমি অবশ্যই জানবে যে বিবেক ও বিড হাসিল করার জন্য পাপার নামে কোনো গুন্ডাকে হায়ার করেছিল ভরতের ছেলেকে কিডন্যাপ করানোর জন্য, তাই তো? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে এটা কি করে হতে পারে? এত বড় একটা ব্যাপার আর পার্টনার জানেও না? স্যার, ও আমার কাছে অনেক কথা লুকাতো, তাই বিজনেসেও আমাদের লস হচ্ছিল। এমনিতে আমাদের এই বিজনেসের লস কভার করার জন্য বিবেক কি কি করতো আর কোথায় কোথায় যে যেত তা আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আপনি জাপানে গিয়েছিলেন না বিবেকের খুন হওয়ার আগে? হ্যাঁ, গেছিলাম। কি করতে গেছিলেন আপনি? আমাদের এক প্রজেক্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি জাপান গেছিলাম। কিন্তু বিবেক এখান থেকেই সমস্ত অপারেশন হ্যান্ডেল করছিল। কোনো প্রজেক্টের জন্য? আচ্ছা, কিসের প্রজেক্টের জন্য?
ডিটেলে একটু বলবে আমাকে? জাপানে একটা দ্বীপ আছে যেটাকে ঐতিহাসিক আর পবিত্র মনে করা হয়। ওখানের লোকেরা আমাদের এই প্রজেক্টটা করতে বারবার বারণ করছিল। পবিত্র সমান্তি দ্বীপ। কি পবিত্র আছে ওই আইল্যান্ডে? কিছু পুরনো যোদ্ধাদের ওখানে কবর দেওয়া হয়েছিল, যেমন সামুরাইদের, মরেনদের আর নিনজাদের। ও, সামুরাই, মনিন, নিনজা, পুরনো যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল ওখানে। স্যার এটা কি কোনো কাকতালীয় না অন্য কিছু? এই যে নিনজারা, এরা পুরনো দিনের হত্যাকারী ছিল জাপানে, এবং আজও অনেক লোক এদেরকে মানে। তাই ওরা হয়তো চায় না যে ওই জায়গায় এই অয়েল ট্রেলিং হোক, আর ওরা একে... হ্যাঁ, হতে পারে দয়া, হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা বা বিজনেসের রেষারেষি। স্যার এটা নবীন তো হতে পারে না, কারণ যখন দ্বিতীয় খুনটা হয়েছিল তখন আমি আর পূরবী ওখানেই ছিলাম। তাহলে বাকি থাকলো ওই তিনজন ব্রিডার, শিবানী, রমেশ আর কার্তিক। তিনজনকেই এখানে ডেকে পাঠাই। কার্তিক, রমেশ, শিবানী, তাহলে তোমরা তিন ভারতীয় ছিলে বিবেকের সঙ্গে বিট করার জন্য জাপানে। কিন্তু ডিলটা তো আমরা পাইনি। আর সেই কারণেই বিবেক আর রনির খুন হয়েছে। কার্তিক, আপনি কোথায় ছিলেন যখন এদের দুজনের খুন হয়? স্যার আমি তো মিটিংয়েই ছিলাম, আপনি এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর রমেশ? স্যার আমি সামাজিক মানুষ, আর স্যার এর প্রমাণ সেই অফিসার। আর স্যার যে মুহূর্তে খুন হয়েছিল আমি ওনার সাথেই ছিলাম স্যার। তাহলে এটাও তো হতে পারে, তাই না, যে এই খুন তোমরা করিয়েছিলে? স্যার আমরা কেন খুন করাবো স্যার? সবাই তো নিজের নিজের ভাগ্যেই করে খায়। আর ডিল হয়নি তো কি হয়েছে স্যার? কখনো না কখনো কোনো না কোনো ডিল তো হয়েই যাবে। আচ্ছা শিবানী দেবী, আপনি কোথায় ছিলেন যখন এই খুনগুলো হয়? স্যার আমি জাপানে গেছিলাম। আচ্ছা, কি করতে গেছিলেন আপনি জাপানে? স্যার একটা প্রয়োজন পড়ে গেছিল। কি বললেন? তা সেটা কি শুনি? স্যার কিছু বিদেশি কোম্পানি আমাদের ভারতীয় কোম্পানিগুলোর ব্যাপারে অপপ্রচার করছিল। সেই কারণে ভারতীয় কোম্পানিগুলোর চিন্তা বেশ বেড়ে গেছিল। তাই আমরা ওদের চিন্তা ওখানে দূর করতে গেছিলাম, আর এটা বলতে গেছিলাম যে ভারতীয় কোম্পানি সব থেকে বেস্ট। আর এমনিতেও স্যার আমরা বিটসগুলো উইথড্র করে নিয়েছি, তো আমরা কেন মারতে যাব? আর বিটস উইথড্র করার কোনো বিশেষ কারণ? স্যার কারণ শুধু একটাই, যে আমরা নিজেদের জীবনে এসে বাজে বাজে টেনশন চাই না। আর স্যার আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না। স্যার আমরা স্যার যা পাচ্ছি তাতেই আমরা সকলেই ভালো আছি। স্যার এখন তো ওই নবীনই বাকি রইল, ও তোর ভিডিও এখনো ফেরত নেয়নি। তাহলে ওই আবার এইসব করেনি তো? তবে এটাও তো হতে পারে যে পরবর্তী শিকার নবীন নিজে। নবীন, তুমি ভিট কেন ক্যান্সেল করলে না যখন সবাই পিছিয়ে এলো? এভাবে কি করে আমি পিছিয়ে আসতে পারি? এই কন্ট্রাক্টটাতে পাওয়ার জন্য আমি কত বছর কষ্ট করেছি সেটা তুমি জানো। আমি ভেবেছিলাম যে এই কন্ট্রাক্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেত। এখন তো বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। তুমি বুঝতে কেন চাইছো না? তুমি চলে গেলে আমার কি হবে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু হবে না। সিআইডির পুরো টিম আমাদের সাথে রয়েছে। আরে ওরা তো সিআইডি লোকের সামনেই মেরে চলে গেল। সিআইডির লোকেরা কি করলো? কিচ্ছু করতে পারলো না। সিআইডির টিমের উপরে ভরসা রাখো তুমি, আমাদের কিচ্ছু হবে না। পঙ্কজ, তুমি জানো তো আমাদেরকে কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আই নো। আমি আসছি। এটাই সেই জাংশন বক্স যার জন্য এত কিছু হচ্ছে। আজ দেখেই ছাড়বো এটা কে। এই জায়গাটা ঠিকঠাক। এই এই
হ্যাঁ, কে ওখানে? এই, বেরিয়ে আয়। নবীন, লাইট অফ হয়ে গেল কেন? তোমার কিচ্ছু হবে না। না না না, মনে হয় আমি চলে বলছি তো এসেছে কিচ্ছু ওরা। হবে না। কিচ্ছু হবে না, আরে আরে ভয় পাচ্ছ কেন? প্লিজ রিল্যাক্স হয়ে চুপ যান। করো। রিল্যাক্স হয়ে যান। নবীন! সামনে এসো। ও তোমায় মেরে আরে ফেলবে। না, এই, কে এখানে? কে? আপনারা ঠিক আছেন? হ্যাঁ, স্যার আমি ওখানে 6টা গুলি চালিয়েছিলাম। ওর মধ্যে থেকে 5টা গুলি তো পেয়ে গেছি, কিন্তু একটা গুলি নিশ্চয়ই খুনির গায়ে লেগেছে। একটা গুলি খুনির লেগেছিল? পুরবি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে খুনির গায়ে একটা গুলি লেগেছিল? আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ পেয়েছিলে? না স্যার, রক্ত তো ছিল না ওখানে, কিন্তু গুলি লাগার আওয়াজ আমি পেয়েছি। আরে গুলি লাগলে তো রক্ত বের হবেই। বাড়ির মধ্যে না হোক, বাড়ির বাইরে কোথাও পেয়েছো? না স্যার, আমরা ভালোভাবে চেক করেছিলাম, ওখানে রক্ত ছিলই না। হতে পারে স্যার খুনি বুলেট প্রুফ ড্রেস পরেছিল। স্যার এটাও তো হতে পারে এই কালো টুকরোটা ওই বুলেট প্রুফ ভেস্টের টুকরো। সালুকে, এই কালো কাপড়ের টুকরো থেকে তুমি কিছু জানতে পারলে? না বস, এই কাপড়ের ওপরেও রক্তের কোনো চিহ্ন নেই। রক্ত ছাড়া অন্য কিছু তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাপড়টা এতটা কালো যে বিশ্বাসই হচ্ছে না। এর উপর থেকে কোনো ধরনের রিফ্লেকশন হতেই পারে না। রিফ্লেকশন হতে পারে না মানে এটা হচ্ছে ফ্রেডি, যে যখন তুমি কোনো জিনিসের ওপর আলো ফেলবে, ওই আলোটা একটু রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। এর থেকেই জানা যায় যেটা কি জিনিস, এর রংটা কি, সবকিছু। কিন্তু এই কাপড়ের উপর তুমি যদি আলো ফেলো তো রিফ্লেক্ট হবে না। এই কাপড়ে লাইট মারলে এই কাপড়টা দেখতেই পাওয়া যায় না, না। আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে আলোটা আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি এই কাপড়টার উপর, আর এই দেখো লাইট ভ্যানিশ। মাই গড! মানে এই কাপড়টা পুরো আলোটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই দেখো, কাপড় থেকে যে বাইরে এলো আবার লাইটটা দেখা যাচ্ছে। অদ্ভুত, কাপড় পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখতেই পাওয়া যাচ্ছে না কাপড় আছে কি নেই। দেখো সালুকে, নবীনের খুব বিপদ। যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। বস, আমি জানি যে এটা কি, আর খুনটা কি করে হয়েছে। শিখা, কি হয়েছে তোমার? এত চিন্তিত লাগছে কেন তোমায়? তোমার কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। কি করে রিল্যাক্স থাকবো? তোমার কিছু হয়ে গেলে তবে? আরে বাবা, আমি তো বললাম যে আমাদের কিচ্ছু হবে না। নবীন, আবার লাইট অফ হয়ে আরে গেল। আরে, কিচ্ছু আমার হবে খুব না, ভয় করছে। কেউ নবীন, আসছে না। কি হবে? আরে ব্যাস, খেলা শেষ। এক গ্লাস দুধ নিজের হাতে করে নিয়ে আসো।
তাহলেই সব টেনশন দূর হয়ে যাবে। আচ্ছা তাই নিয়ে আসছি। প্লিজ, থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকেও ধরতে পারবে। আমরাও এটা ভাবতে পারিনি যে একজন স্ত্রী নিজের স্বামীকে খুন করতে পারে। অপরাধী যত বুদ্ধি দিয়েই অপরাধ করতে চাক, কোথাও না কোথাও যে কোনো ভাবেই ওর ভুল হয়ে যায়। আমি তো কোনো ভুল করিনি, তাও আপনারা আমাকে ধরে ফেলেছেন। না না, তুমি ভুল করেছো। এই কাপড়টা পরে তুমি খুব বুদ্ধিমতীর মতো কাজ করেছো, কিন্তু এই কাপড়ের টুকরো আমরা জানালার মধ্যে পেয়ে যাই। আর জালনায় আটকে যাওয়া ওই কাপড় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, আর ওই কাপড়ের জন্যেই তুমি আমাদের হাতে ধরা পড়লে। আপনি কোন কাপড়ের কথা বলছেন স্যার? আমি এইটার ব্যাপারে আগে শুধু শুনেছিলাম বস। আমি ভাবতে পারিনি যে এটা ব্যবহার করা যেতে পারে, তাও ঠিক এইভাবে। এটা যে যে লোক তৈরি করেছে তারা নিজেদের মতো এটার নাম দিয়েছে। তবে একটা কথা ঠিক, এটা এই পৃথিবীর সব থেকে কালো জিনিস। আমি তো কিচ্ছু বুঝলাম না। সোজা কথায় ব্যাপারটা হলো এই ফ্রেডি, যদি এই কাপড়ের কেউ স্যুট তৈরি করে পরে ফেলে, সেই লোকটাকে চোখে দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ওর আশপাশের সমস্ত আলো এলিমিনেট না হয়ে যায়। ওকে দেখা যাবে না। আর যদি দেখা যায় তাহলে শুধু একটা আকার দেখা যাবে, একটা ছায়া, সেটাও কোনো রূপ ছাড়া। একটা 3D থেকে 2D তে বদলে যাওয়ার আরে প্রক্রিয়া। স্যার, কোনো তো লাইট আছে যাতে এটা দেখা যায়। এরকম কোনো আলো নেই, না ইনফ্রারেড লাইট, না ইউভি লাইট, না লাইট স্পেকট্রাম। অভিজিৎ, নবীনকে বলো যে ওই বিড যেন উইথড্র না করে, আর এই ইনফরমেশন সব জায়গায় ছড়িয়ে দাও। স্যার এই খবরটা রটে গেলে আবারও অ্যাটাক হতে পারে। এটাই তো আমি চাই পুরবি, এটাই তো আমি চেয়েছি। এই ব্ল্যাক ফেব্রিক লাইটকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু হিটকে অ্যাবজর্ব করে না। হিটকে তো রিফ্লেক্ট করবেই। আমরা খুনিকে ধরবো থার্মাল ভিশন দিয়ে। ব্যাস, খেলা শেষ। এইভাবেই এই কালো ড্রেসের জন্য তোমার খেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি বলো, নিজের স্বামীর খুন করেছো কেন তুমি? ঘৃণা করতাম আমি ওকে। ওর বউ বলতেও আমার নিজেকে লজ্জা লাগতো। কেন? এমনও কি করেছিল যাতে তুমি ওকে এত ঘৃণা করতে? এই যে ব্যবসাটা ছিল, আমার বাবাই ওকে দিয়েছিল। এত বড় এম্পায়ার দাঁড় করিয়ে দিল ওকে, আর ও সেটা ধুলোতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল। গুন্ডাদের দিয়ে সমস্ত কন্ট্রাক্ট আদায় করত। তার মানে তুমি বলতে চাইছো যে ও নিজেই ওর বিজনেসটাকে খারাপ করে দিচ্ছিল? করছিল না, করে দিয়েছিল। আমার ফ্যামিলি ব্যাংকারাপসির মধ্যে পড়ে গেছিল। বিজনেস খারাপ চলছিল তো ওর সাথে তুমি কথা বলতে, ওকে বোঝাতে পারতে। ওকে প্রাণে মেরে ফেললে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। আর বাধ্য হয়ে আমাকে এই স্টেপটা নিতে হয়। আমাকে আমার সন্তানদের কথা ভাবতে হতো, ওদের তো আমি না খাইয়ে মারতে পারবো না। সেই জন্যই পুরো বিজনেসটা তুমি তোমার হাতে নিয়ে নিয়েছো। হ্যাঁ, আমি জাপানের একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করেছিলাম লুকিয়ে লুকিয়ে। ছোট ছোট কন্ট্রাক্ট আর টাকার বদলে আমি ঠিক করি যাতে আমার কোম্পানির ওপর কোনো বাধা নিষেধ না খাটে। আর সেই জন্যই আমি আমার পথের কাঁটাদের এক এক করে মারতে শুরু আর করি। তাদেরকে মারার জন্য এমন একটা অস্ত্র ব্যবহার করেছো যেটা নিনজারা ইউজ করে? হ্যাঁ। এসব করে তুমি কি পেলে? জেল। যে সন্তানদের জন্য তুমি এই অপরাধের রাস্তা নিলে, এখন তো তারা অনাথ হয়ে যাবে।